তার ধর্ম ইসলাম, সংস্কৃতি হিন্দু, আর তার পরিচয় তিনি ভারতীয়। শাহজাদ পুনেওয়ালা 2017 সাল থেকে বিজেপিতে আছেন, অন্যতম জাতীয় মুখপাত্র। সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন তিনি বিজেপির সঙ্গে সংস্রব রাখবেন না। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিজেপির পতাকা এবং তার নিজের সঙ্গে বিজেপির যে সম্পৃক্ততা সেটা সরিয়ে দিয়েছেন, কিন্তু একই সঙ্গে এখনও তিনি দাবি করছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন একনিষ্ঠ অনুগামী। এই সংখ্যালঘু মুখ জাতীয় মুখপাত্র হিসাবে অনেক কঠিন পরিস্থিতিতে বিজেপির হয়ে ব্যাট করেছিলেন। তবে সম্প্রতি বিজেপির মধ্যে একটা অভিযোগ উঠেছিল যে নিট কেলেঙ্কারি এবং তারপর ককরোচ জনতা পার্টির যন্তর মন্ত্রের অবস্থান, সংসদ অভিযান, এই বিষয়গুলো নিয়ে দলের অবস্থান সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছিলেন পুনেওয়ালা। ক্ষোভ বাড়ছিল, অসন্তোষ বাড়ছিল দলের মধ্যে তার ভূমিকা নিয়ে। তাই কি তিনি সরে আসার সিদ্ধান্ত নিলেন, নাকি কোনো কর্পোরেট সংস্থায় যোগ দেবেন? তার প্রাথমিক শর্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখা চলবে না। রাজধানীর রাজনৈতিক অলিন্দে এটা একটা খবর তো বটেই, কারণ যেভাবে ভোকাল ছিলেন শাহজাদ পুনেওয়ালা, সংবাদ মাধ্যমে টক শোতে যেভাবে ডিফেন্ড করতেন এনডিএ সরকারকে, সেটা অনেককেই আকৃষ্ট করেছিল। কিন্তু রাজনীতিতে সব কিছু সম্ভব। কখনো আপনি দলের খুব আস্থাভাজন হবে, কখনো দল আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। দেখুন, এই যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি নামক যে পরীক্ষা নিয়ামক সংস্থা, এটা কখনোই ফুলপ্রুফ হবে বলে আমার অন্তত মনে হয় না। যেমন ইউজিসি নেটের কমার্স, হিস্ট্রি, সোশিওলজির পরীক্ষা বাতিল হলো। আরে ভুল করছে এনটিএ, তার খেসারত দেবে ছাত্রছাত্রীরা। একটা পরীক্ষা দেওয়ার আগে প্রস্তুতি থাকে, মানসিক প্রস্তুতি। হঠাৎ করে পরীক্ষা পিছিয়ে গেলে বা বাতিল হয়ে গেলে অসংখ্য ছাত্রছাত্রী কি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যান, যারা ভুক্তভোগী সেটা তারাই জানেন। আমি জানি না ন্যাশনাল টেস্টিং এজেন্সির কর্তৃপক্ষের উদাসীনতা, অপদার্থতার খেসারত কতদিন দেশের অগণিত ছাত্রছাত্রীকে দিতে হবে। এই প্রশ্নগুলোর সদুত্তর পাওয়া ভীষণ জরুরি, ভীষণ জরুরি। কারণ তরুণ সমাজ, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারুর নেই। এই সহজ সত্যিটা যতদিন না রাজনীতিবিদরা বুঝছেন, ততদিন কি বলবো আর কি, এই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার সম্ভব নয়। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ঠিক আছে, সেটা হলো, তাতে খোলনলচে বদলাবে না। খোলনলচে বদলাতে গেলে কিছু বৈপ্লবিক পদক্ষেপ নিতে হবে। ন্যাশনাল এডুকেশনাল পলিসি ঠিক আছে, এটা বিজেপি সংঘের একটা উদ্যোগ, এটা নিয়ে ডিবেট আছে, কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো পরীক্ষা নিয়ামক সংস্থা বারবার মুখ তুবড়ে পড়বে। তাদের সম্পর্কে বিশ্বাস এবং আস্থা কার্যত তলানিতে এসে ঠেকেছে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, এবং এর খেসারত কিন্তু নির্বাচনী রাজনীতিতে বিজেপিকে দিতেই হবে। দেখুন, আশিস বন্দ্যোপাধ্যায়কে আমি 2001 থেকে চিনি। প্রথমবার তিনি তখন বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিরোধী দলনেতা পঙ্কজ ব্যানার্জি, তৃণমূলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় কাঁধে একটা সাইড ব্যাগ নিয়ে আশিসবাবু বিধানসভার অধিবেশন নিয়মিত অ্যাটেন্ড করতেন। মৃদুভাষী, হাসি খুশি এই ভদ্রলোকের সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতাও ছিল। মাঝে অনেক দিন দেখাও হয়নি, কথাও হয়নি।
এই ভদ্রলোকের নামে ব্যক্তিগত স্তরে কোনো দুর্নীতির অভিযোগ ছিল বলে আমি জানি না, যদিও তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ছিলেন, তা নিয়ে অনেক অভিযোগ উঠেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওটা যদি তার নিজের লেখা সুইসাইড নোট হয়ে থাকে, তিনি বলেছিলেন তিনি শুধু কাঠের পুতুল ছিলেন, টেন্ডার পাশ করানোরও কোনো ক্ষমতা তার ছিল না, চেক সই করারও কোনো ক্ষমতা ছিল না। এবং সব থেকে তাৎপর্য কি বলেছেন জানেন? যে দলের মধ্যে থেকে দলের অনিয়মের বিরুদ্ধে মুখ খুলতে পারিনি, এটা অনেকের সমস্যা হয়, মন সায় দিচ্ছে না, কিন্তু নানাবিধ কারণে তারা দলের অবস্থানের বাইরে যেতে পারেন না, ভয় পান, জীবন সংশয়ের ভয়। কারণ দুর্বৃত্ত কেষ্ট, দুর্বৃত্ত কাজল, দুর্বৃত্ত টুলু এবং শ্রীমতী ভয়ঙ্করীর আশীর্বাদে এরা বিগত 15 বছর ধরে বীরভূম জুড়ে যে ডাকাতি করেছে, তার খেসারত রাজ্যের মানুষকে দিতে হয়, এবং এখনো হচ্ছে। এবং একই সঙ্গে সামান্য নীতি নৈতিকতা নিয়ে যারা রাজনীতি করেন, তাদের পক্ষে আর রাজনীতির রুক্ষ মাটিতে এই দুর্বৃত্তদের জন্য টিকে থাকা সম্ভব হচ্ছে না। মৃত্যুকে বরণ করে নিলেন আশিসবাবু, এবং রাজনীতি করা তার ভুল হয়েছিল, এবং তার পরিবারের কেউ যেন রাজনীতি না করেন, এটাই বলেছেন। দেখুন, রাজনীতি এখন কারা করে? যাদের আর অন্য কিছু করার স্কোপ নেই, অন্য কোথাও সুযোগ নেই, লেখাপড়া অত্যন্ত সীমিত, রাজনীতি করলে করে কমে খাওয়া যাবে, তার জন্যই তারা রাজনীতি করেন। সব দলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর বিগত 15 বছর ধরে রাজনীতি এবং পেশা যেভাবে সম্পৃক্ত হয়ে গেছে, সেখানে নীতির কারণে, আদর্শের কারণে কোনো রাজনৈতিক দল কেউ করেন বলে তো আমার মনে হয় না। দু একটা অবশ্যই ব্যতিক্রমী মানুষ থাকতে পারেন, বাম দলগুলোতেও আছেন কিছু মানুষ যারা আদর্শের টানে এখনো রাজনীতি করেন, সেখানে নির্বাচনী জয় পরাজয় তাদের কাছে খুব একটা মুখ্য বিষয় নয়, তারা চিরকাল ওই আদর্শটাকে আঁকড়ে ধরে রাজনীতি করেছেন, এমন মানুষ আছেন। এবং বিজেপির মধ্যেও এমন মানুষ আছেন যারা বিজেপির মতাদর্শ, মানে তারা খুব পুরনো লোক, জনসংঘের সময় থেকে আছেন, ওই মতাদর্শকে বিশ্বাস করেন বলে তারা কিন্তু দলটা এখনো করেন। তাদের সংখ্যা কম, কিন্তু তারাও আছেন। কিন্তু বাকি যারা আছেন তাদের কাছে রাজনীতি কিন্তু পেশা। একবার ক্ষমতায় যদি আমি আসতে পারি, তাহলে 2-3 পুরুষের জন্য বন্দোবস্ত করে যাব। বিজেপির প্রথমবারের নির্বাচিত অনেক বিধায়ক যা কাণ্ড কারখানা করছেন, কোনো অংশে তৃণমূলের থেকে কম নয়। মানুষের সঙ্গে দুর্ব্যবহার, ব্যবসায়ীদের কাছ থেকে প্রোটেকশন মানি, বেআইনি ঠেক চালানো, বালি, সিমেন্ট, চুন সুরকি দেওয়া, ডেভেলপারদের বাধ্য করা আমাদের থেকেই নিতে হবে। বহু বিধায়ক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। বিজেপির দল জানে এটা, তারা বলছেন, চিহ্নিত করেছেন, কঠোর পদক্ষেপ দলীয় স্তরে নেওয়া হবে। এখনো তাদের আমি শুভবুদ্ধির উপর ভরসা রাখছি। কিন্তু আশিসবাবু যে কথাটা বলে গেছেন তার সুইসাইড নোটে, একেবারে কি বলবো, সত্যটা বেআব্রু করে দিয়েছেন। ভদ্র ছেলেমেয়ে, শিক্ষিত ছেলেমেয়ে, যাদের অন্য একটা পেশা আছে, সম্মানজনকভাবে যারা বাঁচতে চায়, কেউ রাজনীতির ছায়া মারাবেন না। সব লুম্পেনরা রাজনীতির আঙিনায় আসবেন, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সরকারে থাকলে
প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেদের এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত রাখা। এটা নিয়ে আর কারুর মনে কোনো দ্বিমত থাকার কথা নয়, এটাই হচ্ছে বাস্তব। বিধানসভায় ভালো বক্তব্য শুনতে পান। এই পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমনাথ লাহিড়ীর মতো মানুষ ছিলেন, হরিপদ ভারতীর মতো মানুষ ছিলেন। তাদের কি পাণ্ডিত্য, তাদের বক্তব্যের কি ধার, কি মেধা, কি গভীরে গিয়ে তাদের পড়াশোনা। আর এখন যারা বিধানসভার সদস্য আছেন, এক একজন ব্যতিক্রম, তাদের বক্তব্যগুলো শুনবেন, শুধু চিৎকার করছে বিধানসভায় গিয়ে। কোন শিক্ষিত ছেলে মেয়ে এই ছবি দেখলে পরে কখনোই আর রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে ভাববেন না। এদেরকে দেখলে তাদের অনীহা জন্মাবে। তারা তাদের নিজেদের পেশাতেই স্থির থাকতে চান, মনে করেন এখানেই আমার জীবনটাকে আমি কাটাবো, চেষ্টা করব কিভাবে জীবনে বড় হতে পারি। হয়তো এদের মধ্যে অনেক সময় সমাজ সেবা, দেশ সেবার ধারণা থাকে, কিন্তু যখন ওই বিধায়কদের দেখেন বিধানসভায়, সাংসদদের দেখেন লোকসভায়, তখন তারা কিন্তু সত্যি তাদের সিদ্ধান্ত বদলে ফেলতে বাধ্য হন। বাস্তব, খুবই বাস্তব। তাই ভালো ছেলে মেয়েদের রাজনীতিতে আসার সম্ভাবনা সুদূর পরাহত। আসবেন না, কিছু ল্যাটারাল এন্ট্রি হবে ভবিষ্যতে। বিভিন্ন পেশায় কৃতবিদ্য মানুষ, তাদেরকে সরকার পরিচালনার ক্ষেত্রে তাদেরকে দরকার হয়, তারা কিন্তু ওই রাজ্যসভায় যান। একেবারে মাঠ পর্যায়ের রাজনীতি থেকে তারা কেউই আর উঠে আসেন না। আশিস বন্দ্যোপাধ্যায়ের ওই সুইসাইড নোট থেকে আমার এই কথাটাই মনে হলো। আক্ষেপ ঝরে পড়েছে তার গলায়। কারণ জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত মানুষ নেয় চরম মানসিক হতাশার শিকার হলে। শুভেন্দুবাবু বলেছেন তদন্ত হবে। আশিসবাবুর মোবাইল ফোনটা পুলিশকে দিতে অনুরোধ করেছেন, দেখা যাক কিছু বেরোয় কিনা। এবার আসি আজকের প্রতিবেদনের মূল বিষয়। দেখুন, স্বাধীনতা দিবসে কংগ্রেসের সদর দপ্তরে জাতীয় পতাকা তোলার সময় জনগণ মন পুরোটা গিয়েছিল কংগ্রেস সেবা দল। সেখানে উপস্থিত সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী প্রমুখ কংগ্রেসের তাবড় নেতারা ছিলেন। যেই দুটো স্তবক গাওয়া শেষ হয়েছে, সোনিয়া গান্ধী খাড়গেজিকে ইশারা করছেন, অর্থাৎ কংগ্রেসের খুব রাগ হয়েছে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, এসব কংগ্রেস শুনবে না, বাম দলগুলো শুনবে না। ওদের সংখ্যালঘু ভোট ব্যাংক নষ্ট হতে পারে। ভাবুন, বন্দে মাতরম 6টা পূর্ণ স্তবক গাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বন্দে মাতরমকে অবমাননা করলে শাস্তির বিধান আছে, সংসদে বিল পাশ হয়েছে। তাও কংগ্রেসের মা দুস্তবক বন্দে মাতরম গাওয়ার পরেই কিরকম অসহিষ্ণু হয়ে উঠছেন দেখলেন। এই হচ্ছে কংগ্রেস। চিরকাল এরা তোষণ করে গেছে, সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন নিয়ে ভাবেনি, তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। কেরালে কংগ্রেস সরকার ওই একই কাণ্ড ঘটিয়েছে। সেবা দলের কর্মীরা সঠিক কাজই করেছেন, 6টা স্তবকের বন্দে মাতরম গেয়ে। কিন্তু কংগ্রেসের মার এটা তো ভালো লাগবে না। ছেলেকে তো আর তিনি অনেকদিন আগেই প্রজেক্ট করেছিলেন, কিন্তু ছেলের যদি শৈশব না কাটে, মা কত চেষ্টা করবেন। ছেলে তো শৈশবেই আটকে আছেন, শৈশবের গণ্ডি পেরোতে পারছেন না রাহুল গান্ধী।
ধরুন সন্দীপ দীক্ষিতকে তিনি জড়িয়ে ধরছেন, সন্দীপ দীক্ষিত বলছেন যে ভাববেন না যেন এটাকে এইভাবে জড়িয়ে ধরছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির যেরকম পারস্পরিক সম্পর্ক সেটা ভেবেই কি আপনি আমাকে জড়িয়ে ধরছেন? প্রধানমন্ত্রী যে আলিঙ্গন করেন রাষ্ট্রনেতাদের সেটাতেও রাহুল গান্ধীর আপত্তি। এমন এমন কথা তারা বলছেন যাতে কি হয়, দুটো দেশের পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়। কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মাননীয় বিরোধী দলনেতার সামান্যতম পরিণতিবোধ এখনো হয়নি। আর শীলা দীক্ষিতের পুত্র ছেড়েই দিলাম, কোথায় কি বলতে হয়, কখন কি বলতে হয় সেটাই জানেন না। এত কুরুচিকর বিষয়টা, মানে যে কোনো ভারতবাসী এটাকে ধিক্কার জানাবেন। আমি কংগ্রেসের সমর্থকদেরও বলবো, আপনারা একটু ভেবে দেখুন, আপনাদের নেতার দৈন্যতা ভেবে দেখুন। কূটনীতি যে কতটা স্পর্শকাতর বিষয় এই জটিল দুনিয়ায়, একটা দেশের সঙ্গে আর একটা দেশের সম্পর্কের বিভিন্ন লেয়ার থাকে, তার মধ্যে দিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয়। আলটপকা মন্তব্য, শিশুসুলভ মন্তব্য আপনাদের নেতা করছেন, ভাবছেন বিরাট বড় কাজ করেছে। উনি নিজেও অবশ্য সংসদে প্রধানমন্ত্রীকে একবার জড়িয়ে ধরেছিলেন, চোখ মেরেছিলেন। এগুলো ওই পিটার প্যান রাহুল গান্ধীর পক্ষেই সম্ভব। কিন্তু যা মানে বন্দে মাতরম নিয়ে কংগ্রেসের অস্বস্তিটা কতটা কিরকম সামনে চলে এলো। তারপরে বলছে জয়রাম রমেশ যে খার্গেজি এতক্ষণ দাঁড়িয়েছিলেন, ওনার জন্য চেয়ার আনার কথা বলছিলেন তিনি, বা খার্গেজিকে অনুরোধ করছিলেন যে আপনি কোনো চেয়ারে বসুন। আরে বন্দে মাতরমের দুটো স্তবক গাওয়ার পরই মনে হলো খার্গেজিকে চেয়ারে বসতে বলতে হবে। ছেদ যুক্তি না? আসলে পূর্ণ স্তবক বন্দে মাতরম কংগ্রেসের মা সহ্য করতে পারবেন না, রাহুল গান্ধী সহ্য করতে পারবেন না। তোষণ করে 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 এরা একটা শ্রেণীকে যে তোল্লাই দিয়েছেন, যে আশকারা দিয়েছেন, তারা ভাবেন তারা যা করবেন 7 খুন মাপ। এবার হবে না, এটা নতুন ভারত। তোষণবাজি চলবে না, এবং তোষণবাজদের দেশ চিনে রেখেছে। 2029-এর লোকসভা নির্বাচনেও দেখবেন কিছু মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে কংগ্রেসকে দেখাবে, কংগ্রেসের ফলাফলের খুব একটা পরিবর্তন কিছু হবে না। যদিও একটা জিনিস যেটা উত্তরাখণ্ডে বিজেপির কর্মী সমর্থকরা করেছেন, মল্লিকার্জুন খার্গে হলদোয়ানিতে একটা সভা করতে গিয়েছিলেন। মল্লিকার্জুন খার্গে কখনো নিজের দলিত পরিচয়টাকে ফ্লন্ট করেন না। তা খার্গেজি যেখানে সভা করেছিলেন, সেই সভা শেষ হওয়ার পর বিজেপির কর্মী সমর্থকরা কোনো কি বলবো আর কি, সরাসরি বিজেপি না হলেও বিজেপির ওই আমরেলা কনসার্ন, তারা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করেছেন। খার্গেজি ক্ষোভ জানিয়েছেন রাজ্যসভা চেয়ারপারসন রাধাকৃষ্ণনের কাছে। অত্যন্ত অন্যায় কাজ। এই ধরনের কে দলিত কে উচ্চবর্ণ অদৃষ্টের সঙ্গে রবিসারের 80 বছর পরেও এটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হচ্ছে। এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না। আমরা বিকশিত ভারত গড়ব, আর একই সঙ্গে জাত পাত এসব নিয়েও মাথা ঘাও। কে দলিত, কে উচ্চবর্ণ, কে ক্ষত্রিয়, কে কায়স্থ, কে বৈশ্য, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে দলিত, এই পরিচয় নিয়ে এখনো আমরা বিচার বিশ্লেষণ করব, ভোটের অঙ্ক কষব, আর আমরা বলবো 2047-এ বিকশিত ভারত হবে, উন্নত দেশের শিরোপা পাবে ভারত। অদ্ভুত স্ববিরোধিতা আছে এর মধ্যে। খার্গেজির সঙ্গে যা হয়েছে সেটা প্রত্যেক ভারতবাসীর অপমান।
2026 সালে ভারতবর্ষে দাঁড়িয়ে এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। রাজ্যসভার চেয়ারপারসন উপরাষ্ট্রপতি মাননীয় রাধাকৃষ্ণন সঠিকভাবেই উষ্মা প্রকাশ করেছেন, বলেছেন দোষীদের যেন রিয়াত করা না হয়। একদিকে বন্দে মাতরমের পূর্ণ স্তবক গা হচ্ছে দেখে কংগ্রেসের মা চিরবির করে জ্বলছেন, আবার খার্গেজির দলিত পরিচয় আছে বলে হলদুয়ানিতে সভা করায় সেই মাঠ অপবিত্র হয়ে গেছে, তাই গঙ্গা জল দিয়ে সেই মাঠকে শুদ্ধ করছেন বিজেপির কর্মীরা। এই ছবিও আমাদের দেখতে হচ্ছে 2026-এর ভারতবর্ষে এসে। সত্যি অবাক লাগে কোথায় দাঁড়িয়ে আছি আমরা। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি গণিত আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।